এবার আপনার কাছে প্রশ্ন যে বাংলাদেশে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা। বাংলাদেশে শুধু সুষ্ঠু নির্বাচন না, প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব। কাজটি যিনি করবেন বা যে করবেন সেই ব্যক্তি যদি ইচ্ছা পোষণ করে যে আমি সুষ্ঠুভাবে কোনো কাজ করতে চাই, তাহলে সম্ভব। কিন্তু এই যে ইলেকশন হতে যাচ্ছে, ফেব্রুয়ারিতে যে ইলেকশন হওয়ার কথা, জানি না হবে কিনা, যদি হয় তাহলে এই নির্বাচনটি সুষ্ঠু হবে না, আপনি নিশ্চিত থাকেন। এবং এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে যত সহিংসতামূলক ঘটনা ঘটেছে, আমার আইডিয়া ভুল হতে পারে, কিন্তু বলতেছি আমার আইডিয়ায় সব থেকে বেশি সহিংসতামূলক ঘটনা ঘটবে এই 2026 যে ইলেকশন ফেব্রুয়ারিতে, সেটি। কারণ কি আপনি বলি, একটা আসনে মানে একটা সেন্টারে পুলিশ দেবে মাত্র 2 জন, আনসার দেওয়া হবে মাত্র 6 জন, তাহলে থাকছে কয়জন? মোট হচ্ছে কয়জন? 8 জন। একটা সেন্টারে কত ভোট থাকে? 10,000, 20,000, 50,000, 1 লাখ, কোথাও কম বেশি, কোনো সন্দেহ নেই। কারণ 10,000 ভোট হয়, এরূপ আসন এরূপ সেন্টার খুবই কম আছে। তাহলে এই 20,000, 40,000 লোককে নিয়ন্ত্রণ করার জন্য 8 জন লোক যথেষ্ট। এরপরে এখানে কোনো থাকবে না, কোনো র্যাব থাকবে না, কোনো আর্মি থাকবে না, তারা থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। যখন কোথাও ঘটনা ঘটবে ফোন করবে, তারা দৌড়ায় চলে আসবে। এটা কি সম্ভব? তাহলে এখন যদি প্ল্যান করে যারা একটু মানে পেশি শক্তিতে বেশি শক্তিশালী, যে আপনি স্ট্রাইকিং ফোর্সে থাকবে একটা বা দুইটা, তো একজন স্ট্রাইকিং ফোর্স দিয়ে আপনার একটা আসনে তো অনেকগুলো সেন্টার থাকবে, তো অনেকগুলো সেন্টার আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? অতএব এখন যে নির্বাচনটি হতে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে কম সিকিউরিটি দিয়ে যে নির্বাচন, সেটি হবে এই 2026 ফেব্রুয়ারির নির্বাচন। তাহলে কি করতে হবে? তাহলে খুব সুন্দর সমাধান আছে। আপনার 8 দিনে করেন বা 7 দিনে করেন, যে কটা বিভাগ আছে প্রত্যেকটি বিভাগে আপনি একদিন করে ভোট করেন। যদি আপনি একদিন করে ভোট করতে পারেন, তাহলে আপনার পুলিশগুলো, সাংবাদিকগুলো, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, প্রশাসন, বিদেশি পর্যটক, সবগুলো এক এক দিন এক একটা বিভাগে তারা যেতে পারবে। ফলে পুলিশের সংখ্যা যখন বাড়বে, স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা যখন বাড়বে, আপনার যেহেতু আর্মি কম আছে, তাহলে আর্মি তখন তো আপনার আর কম হওয়ার সুযোগ নেই। তখন তো প্রত্যেকটা সেন্টারে আপনি আগে দিতে পারবেন, প্রত্যেকটা সেন্টারে পুলিশের সংখ্যা বাড়াতে পারবেন, বিজিবির সংখ্যা আপনি বৃদ্ধি করতে পারবেন, আনসারের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। ফলে নিরাপদে যদি আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান, অবশ্যই একদিনের নির্বাচন করা যাবে না। একদিনের নির্বাচন আমি মনে করি সরকারের সিদ্ধান্তটি হচ্ছে সব থেকে ড্রাস্টিক একটা ডিসিশন, একটা সব থেকে ধ্বংসাত্মক ডিসিশন হচ্ছে একদিনের নির্বাচন করা। আমাকে প্রশ্ন হচ্ছে, একদিনে কেন নির্বাচন করতে হবে? আপনি একদিনে প্রথমে আপনি একটা বিভাগ করলেন, করার পর আপনি দেখলেন যে ত্রুটি কোথায় হচ্ছে, আপনি যারা সুশীল সমাজের লোক আছেন তাদেরকে নিয়ে বসেন, নির্বাচন নিয়ে যারা চিন্তা করে, যারা গবেষণা করে, আপনি তাদেরকে নিয়ে বসেন যে আমার তো এই খুলনা বিভাগে করলাম নির্বাচন, এখানে কি কি ভুল হয়েছে। পরবর্তী যে বিভাগে আপনি নির্বাচন করবেন, সেই ত্রুটিগুলো আপনি সুন্দর করে মাথায় রাখেন, রেখে আপনি আরো সুন্দরভাবে করেন নির্বাচন। তাহলে কি হলো? তাহলে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। এজন্য আমি মনে করি বাংলাদেশে যদি একদিনের নির্বাচন করেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ আমাদের সেই ফোর্স আমাদের নাই, সেই বাহিনী আমাদের নাই, সেই লোকবল আমাদের নাই যে একদিনে পুরো বাংলাদেশের সমস্ত বুথগুলোকে, সমস্ত সেন্টারগুলোকে তারা নিয়ন্ত্রণ করবে। তবে আমি নির্বাচন কমিশনকে বলবো যে যদি সত্যি আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, শ্রদ্ধা রেখে আমি বলতেছি, একদিনে নির্বাচন করলে আপনি পারবেন না। কারণ সেই লোকবল আপনার নাই, সেই ফোর্স আপনার নাই। অর্থাৎ সুষ্ঠু নির্বাচন করতে হলে আপনাকে অবশ্যই প্রত্যেকটি বিভাগ আপনি একদিনে করেন, তাহলে এটা সুন্দর হবে। জি জাহিদ ভাই, এবার আপনার কাছে আর একটা প্রশ্ন, যে বাংলাদেশে দুর্নীতি তো রন্ধ্রে রন্ধ্রে, তা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি প্রতিরোধ, প্রতিকার, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া আদৌ সম্ভব কিনা। দুর্নীতি মুক্ত করা সম্ভব, শুধু সদিচ্ছার প্রয়োজন আছে। সদিচ্ছা যদি থাকে, দুর্নীতি সম্ভব দমন করা। তার কয়েকটা আমি এক্সাম্পল দিই। প্রথমে ঠিক হতে হবে পলিটিশিয়ান যারা, তাদেরকে। পলিটিশিয়ানরা ঠিক হলে কেন ঠিক হবে তার একটা এক্সাম্পল আপনার দিই। আমাদের দেশে মনোনয়ন বাণিজ্য বলে একটা কথা আছে, যেটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম মানে মন্ত্রী পর্যন্ত জানেন। একজন মনোনয়ন নিতে গেলে তাকে 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি বা ওই আসন থেকে যে যত বেশি টাকা দিতে পারবে তাকে মনোনয়ন দেওয়া হয়। তাহলে যে ব্যক্তিটি এমপি হওয়ার জন্য 5 কোটি, 10 কোটি বা 2 কোটি টাকা দিলেন,
এই টাকাটা উনি তো তুলবেন। কোথা থেকে তুলবেন? সহজ হিসাব, যখন নিয়োগের বিষয়গুলো আসবে তখন উনি ফোন করবেন অমুক ব্যক্তির কাছে, যে ভাই এই ব্যক্তির কাছে চাকরি দেন, বিনিময়ে আপনাকে আমি এত টাকা দিব। উনি আবার যাকে চাকরি দেবেন তার কাছে একটা বড় অংশ দিলেন। তাহলে এই যে একটা দুর্নীতির যে মূল চালিকা শক্তি যদি আমি বলি, বা সোর্স যেটা, উৎস যেটা দুর্নীতি, সেটা পলিটিশিয়ানরা যদি বলেন আমি যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেব, উনি তার যোগ্যতার ফলে, তার যোগ্যতা দিয়ে তার শ্রম দিয়ে উনি সংসদে এমপি হবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু উনি যখন এমপি হতে 30 লাখ টাকা দিচ্ছেন, বা 300 কোটি বা আপনার 1 করে দিচ্ছেন, 2 করে দিচ্ছেন, তখনই কিন্তু সমস্যা হচ্ছে যে উনাকে টাকাটা তুলতে হবে। এই টাকা তোলার জন্য উনি দুর্নীতি করতে বাধ্য হচ্ছেন। আরেকটি বিষয় কি? দেখেন, একজন পুলিশ সে চাকরি দেওয়ার জন্য, মানে কনস্টেবল, সে চাকরি দেওয়ার জন্য 5 লাখ, 3 লাখ, 2 লাখ, 10 লাখ, যার কাছে যা নিতে পারে উনি এই টাকাটা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিচ্ছেন। তাহলে একটা কনস্টেবল যখন টাকা দিয়ে ঘুষ নেবে, তখন এই টাকাটা সে তুলবে কোথায় থেকে? এই টাকাটা আমার মতো, আপনার মতো সাধারণ জনগণ যখন যাবে থানায়, তখন বলবে ঠিক আছে আমি দেখতেছি বলবে দেখেন যদি কিছু দেন আমি বিষয়টা দেখতেছি। তাহলে এখানে কি, আপনি নিয়োগ যে বাণিজ্য যদি এটা বন্ধ করে দেন, আপনি বিশ্বাস করেন নিয়োগ বাণিজ্য বন্ধ হলে প্রত্যেকটা ব্যক্তি যদি তার যোগ্যতা দিয়ে চাকরি নিতে পারে, প্রত্যেকটা ব্যক্তি যদি তার দক্ষতা যোগ্যতা দিয়ে চেয়ারে বসতে পারে কোনো ঘুষ না দিয়ে, তাহলে এই ব্যক্তিটি সৎ হতে কিন্তু বাধ্য। কারণ আমি অনেক লোকের সাথে কথা বলেছি, তারা বলেছে ভাই আমি তো 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, টাকাটা আমাকে তুলতে হবে। আমি কয়েকদিন আগের কথা, একজন ব্যক্তি আমাকে বলতেছেন যে আমি একটা টেন্ডার নেব, সরকারের একটা টেন্ডার, আমি আগে 5 লক্ষ টাকা দিয়ে রেখেছি। উনি বললেন যে ওই টেন্ডারটা নেওয়ার জন্য আমি 5 লক্ষ টাকা দিয়ে রেখেছি, যখন টেন্ডার হবে উনি আমাকে আমাকে এই টেন্ডারটা আমাকে দেবেন, এবং আমি আবার তাকে আরো 5 লাখ বা আরো 10 লাখ দেবো, যদি বাজেট বেশি হয় তাকে বেশি দিতে হবে। তাহলে এই ব্যক্তিটি যে একটা টেন্ডার দিলেন, সেখানে তাকে 5 লাখ বা 10 লাখ টাকা দিয়ে নিতে হচ্ছে, কেন নিতে হবে? এখন উনি যখন রাস্তা করতে যাবেন, উনি অবশ্যই প্রফিট বের করবেন। কিভাবে প্রফিট বের করবেন? তখন তিনি প্রফিট বের করার সময় দেখবেন যে কিভাবে ভেজাল দেওয়া যায়, কিভাবে ইটের পরিবর্তে মানে মাটি দেওয়া যায়, কিভাবে সিমেন্টের পরিবর্তে মাটি দেওয়া যায়, কিভাবে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়, রডের পরিবর্তে কাঠ দেওয়া হয়, উনি সব চিন্তা করছেন। কারণ আপনি তো ওখানে প্রথম দুর্নীতি। এই জন্য আমি বলি যে আপনি প্রথম পলিটিশিয়ান দিয়ে আগে সৎ হতে হবে। পলিটিশিয়ান যদি সিদ্ধান্ত নেয় যে একটা ব্যক্তিও 5 টাকা দুর্নীতি করতে পারবেন না, তাহলে সম্ভব। এবং নিয়োগ বাণিজ্যগুলো যদি আপনি টোটালি বন্ধ করতে পারেন, তাহলে বিশ্বাস করুন দেশকে দুর্নীতি মুক্ত করা একদম সহজ। আমি বলবো যদি আমাকে সরকার দায়িত্ব দেয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই দেশকে দুর্নীতি মুক্ত করা অবশ্যই সম্ভব। শুধুমাত্র উপরের লোকগুলোকে সৎ হতে হবে। আপনি চিন্তা করে দেখেন, একজন পুলিশের কয় টাকা বেতন পায়, একজন ওসির কয় টাকা বেতন পায়, আপনি বলেন। এই ওসির ছেলে পড়তেছে ইংলিশ মিডিয়াম স্কুলে, আমার কথা যদি ভুল হয় আমি আপনাকে ধরে ধরে নিয়ে গিয়ে দেখাবো। একজন সচিব কয় টাকা বেতন পাই, ওনার ছেলে পড়ে বিদেশে, কোথায় পাই এই টাকা? একজন ট্যাক্সের যে অফিস পিয়ন, সেই অফিসারে ঢাকাতে একটা ফ্ল্যাট আছে, কোথায় পাই টাকা? আমাদের শেখ হাসিনা বলে গেছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, উনি নিজে এটাকে স্বীকৃতি দিয়ে গেছেন। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি দুদককে 100% ফ্রি করে দেওয়া হয় যে আপনারা আপনাদের কাজ করবেন, বাংলাদেশে পিয়ন হয়ে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখবে না, ওসি হয়ে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখবেন না। ওসি কয় টাকা বেতন পাই আপনি বলেন? একজন এসআই কয় টাকা বেতন পাই? একজন ট্রাফিক পুলিশ কয় টাকা বেতন পাই? সে কিভাবে ঢাকায় 2টা 3টা বাড়ি করতে পারে, ঢাকাতে 4টা 5টা প্লট কিনতে পারে? কিভাবে পারে? কই আমি তো পারি না। কারণ আমার বিশ্বাস পুলিশ যদি সৎ হয়ে থাকে, তাহলে কখনোই ভালো ভালো মাংস আর ওই বিশাল বিশাল ফ্ল্যাট থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? আমি বলবো যে এই দুর্নীতির জন্য কিন্তু পুলিশও দায়ী না। আমি পুলিশকে স্যালুট জানাই যে ওরা আরো দুর্নীতি করা উচিত ছিল, তারা দুর্নীতি করতে পারে না। কেন করতে পারে না? কারণ জনগণ সচেতন আছে। তবে এই জনগণ যদি 100% সচেতন হয়, তাহলে 100% দুর্নীতি বন্ধ করা সম্ভব। তবে সরকারকে সচেতন হতে হবে। কেন হতে হবে? আপনি একটা ওসিকে আপনি বেতন দিচ্ছেন মাত্র 40,000 বা 50,000, আপনি কিভাবে থাকবে আপনি বলেন? ওনার পোস্টিং দিচ্ছেন আপনি গুলশানে অথবা উত্তরায়, তাহলে আপনি 50,000 টাকায় একজন ওসিকে বেতন দিয়ে, 60,000 টাকা একটা ওসিকে বেতন দিয়ে, বা এসআইকে 40,000 টাকা বেতন দিয়ে, 30,000 টাকা বেতন দিয়ে আপনি তাকে পোস্টিং দিয়েছেন ঢাকা শহরে। ওনার ছেলে পড়াশোনা করা লাগবে না? ওনার কি স্বপ্ন জাগে না তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে? ওনার কি স্বপ্ন জাগে না তার ছেলেকে বিদেশে পড়াবে? টাকা কোথায় পাবে? তখন চুরি করতে বাধ্য হয়। অর্থাৎ পুলিশ যা দুর্নীতি করতেছে, এই জন্য দায়ী কিন্তু সরকার। কেন দায়ী?
পুলিশের কতটুকু চাহিদা আপনাকে আগে এইটা বুঝতে হবে। একজন ব্যক্তির যতটুকু চাহিদা, এই চাহিদা অনুপাতে আপনি বেতন দেন, এরপর আপনি পানিশমেন্ট দেন যদি অন্যায় করে। ইসলাম কি বলছে? ইসলামের মূল শিক্ষা আছে, একটা সরকার একজন ব্যক্তির বা একজন যিনি চাকরি করবেন তার মৌলিক চাহিদা কতটুকু, তার সন্তানকে পড়াশোনা করা থেকে শুরু করে সুন্দরভাবে খাবার দাবার ব্যবস্থা করতে যত টাকা লাগবে এই পরিমাণ টাকা তাকে আগে বেতন দেন। ইসলামের সরকার আসলে সব থেকে অফিসারদের বেতন বেশি হবে, শ্রমিকদের বেতন বেশি হবে, প্রত্যেকটা পোস্টের বেতন বেশি হবে। কেন? তারা আগে পেটে পৌঁছাবে, পৌঁছানোর পরে যদি এরপরে তো দুর্নীতি করে তখন তাদের দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হবে। এজন্য আমি মনে করি যে দুর্নীতি করার ক্ষেত্রে যে দুর্নীতি করছে সে দায়ী না, পরিবেশে দায়ী। অর্থাৎ কি করতে হবে? আপনি বেতন বাড়িয়ে দেন। ওসির বেতন 50,000 আপনি 1 লাখ করে দেন, কারণ ওই ওসি তো দুর্নীতি করে 5 লাখ 10 লাখ 20 লাখ মাসে ইনকাম করতেছে। যদি প্রমাণ চান আপনি খোঁজ নিয়ে দেখেন যে একজন ওসি কিভাবে সে ঢাকাতে 3টা 4টা 5টা ফ্ল্যাট করতেছে, একজন সচিব কিভাবে এত করতেছে, আর তার যে বেতন, এগুলো কত কথা না। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনি বেতন বাড়িয়ে দেন, তারপর আপনি দুর্নীতি যারা করতেছে ওদেরকে ধরে পানিশমেন্ট দেন। মানুষও খুশি হবে যে না, আপনাকে তো উপযুক্ত স্যালারি দেওয়া হচ্ছে, আপনি এরপরে কেন দুর্নীতি করবেন।